আমাদের যে রাজনৈতিক দাবি দেওয়া সেইগুলি বলার জায়গাতেই তো আমরা থাকবো না। আমরা হয়তো বলবো কিন্তু সেটা কেউ শুনবে না। তোর মধ্য এবং পশ্চিম ভারত মিলিতভাবে, যেটাকে আমরা মূলত গোবলয় বলে থাকি, তারা মিলিতভাবে যেটা ভারতবর্ষের জন্য ঠিক করবে গোটা ভারতকে সেটাই মেনে চলতে হবে। কার্যত দাসত্বের শর্ত কিন্তু সংবিধানে ছিল না। এটা কার্যত ভারতীয় জনতা পার্টি বা সংঘ পরিবার যাই বলুন, তাদের জন্য একটি রাজনৈতিক চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা, ষড়যন্ত্র বলা যেতে পারে। কারণ এই বিল যদি সংসদে পেশ হওয়ার পর কোনো কারণে পাশ হয়ে যায় এবং যে ধরনের চিন্তা ভাবনা এই বিলের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হচ্ছে, যে পরিকল্পনা এখানে সংঘ পরিবারের রয়েছে, সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কার্যত যেটা দাঁড়াবে, উত্তর, মধ্য এবং পশ্চিম ভারত এই সব এলাকার যে রাজ্যগুলি রয়েছে তাদের লোকসভার আসন সংখ্যা যে পরিমাণ বৃদ্ধি পাবে, যে অনুপাতে বৃদ্ধি পাবে, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের তুলনায় তাদের আসন সংখ্যা এতটাই বৃদ্ধি পাবে যে কার্যত ভবিষ্যতের ভারতবর্ষে উত্তর পূর্ব, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কোনো রকম রাজনৈতিক মূল্য থাকবে না। আমরা কর দেব, এখানকার মানুষজন যারা আমরা রয়েছে আমরা কর দেব, আমরা পরিষেবা দেব, আমরা সবই দেব, আমাদের সবকিছু মেনে চলতে হবে। কিন্তু আমাদের যেটা দাবি, আমাদের যেগুলি বক্তব্য থাকবে, রাজনৈতিক যে বক্তব্য থাকবে, রাজনৈতিক যে দাবি থাকবে, আমাদের যে কণ্ঠস্বর থাকবে, তার ন্যূনতম কোনো গুরুত্ব সেটা আর ভারতের সংসদে, কার্যত ভারতের রাজনীতিতে আর থাকবে না, সংসদীয় রাজনীতিতে আর থাকবে না। কারণ আসন সংখ্যার নিরিখে যে দল মধ্য, পূর্ব এবং পশ্চিম ভারতে তারা আধিপত্য বজায় রাখতে পারবে, তারা গোটা ভারতবর্ষের উপর শাসন করবে। এবং এক্ষেত্রে এটা বোঝা সম্ভব, খুব সহজেই বোঝা সম্ভব, যে এই বিলের মাধ্যমে যদি কখনো আইনে এটা পরিণত তারা করতে পারে, তারা কার্যত গোটা ভারতবর্ষকে এমন ভাবে দখলে নিয়ে নেবে যে তারপর থেকে তারা যেটা ঠিক করবে শুধুমাত্র সেটাই হবে। সেখানে আমরা কি বললাম কি বললাম না, কাকে ভোট দিলাম, আদৌ ওদেরকে ধরুন যারা ভোট দেবে যদি দেয় কোনোদিন, তাদের কথাও আর তখন গ্রাহ্য হবে না। কারণ গোটা ভারতটাই তখন হিন্দুত্ব, হিন্দুস্থানের উপনিবেশ হয়ে থেকে যাবে। বাংলাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং কার্যত জিওগ্রাফিক্যালি যদি আমরা বলি, সেটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবার সুস্পষ্ট ইচ্ছা বিজেপি বা সংঘ পরিবারের একাধিক নেতা বহুবার তারা এটা প্রকাশ করে ফেলেছেন। কারণ তারা বহুবার তাদের কথাবার্তা এটা বুঝিয়ে দিয়েছেন যে বাংলাকে দখল করতে পারাটা তাদের অন্তিম রাজনৈতিক স্বপ্নগুলির একটা অন্তিম, এই অর্থে যে পুরোটা দখল করবার সামনে যে তাদের পরিকল্পনা, তাদের একমাত্র আমরাই রুখে দাঁড়াচ্ছি, আমরাই বাংলার মানুষ, বাংলা সার্বিকভাবে রুখে দাঁড়াচ্ছে। এবং যেন তেন প্রকারেণ বাঙালিকে ভাঙা, বাংলাকে ভাঙা, এটা যদি করা না যায়, সেটা তিন ভাগে ভাঙা, জিওগ্রাফিক্যালি হোক, ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্য, এরম ভাবে ভেঙে দেওয়া হোক, বিহার বা উড়িষ্যার সঙ্গে কোনোভাবে কিছুটা অংশ যুক্ত করে দেওয়া হোক, নতুন কোনো অঞ্চল তৈরি করা হোক, যেভাবেই হোক, এটা যদি তারা ভাঙতে পারে তবেই একমাত্র বাংলাকে দখল করবার তাদের যে স্বপ্ন সেটা তারা পূর্ণ করতে পারবে। আর যদি সেটা করতে না পারে তাহলে যতই তারা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন তাদের সংস্থা যা যা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, তাদের সৈন্যবাহিনী, সাঁজোয়া গাড়ি, ভারী বুট, বন্দুকের নল, বেয়নেট সবই তাদের রয়েছে, কিন্তু কোনোভাবেই তারা বাংলার মানুষকে দখল করতে পারছে না। অতএব বাংলাকে যদি 3 টুকরো করা যায়, জানি না আরো বেশি টুকরো করবারও পরিকল্পনা থাকতে পারে, তাহলে তাদের পক্ষে বাংলাকে দখল করাটা এক অর্থে সহজ হবে। যে কারণে এই ডিলিমিটেশনে বলুন বা বিভিন্ন উপায়ে বাংলাকে ভাঙার যে কথা, যে আশঙ্কা মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন, সেটা একদম সঠিক। বাংলা শুধুমাত্র যে কেউ একটা সীমানা কেটে দিয়ে একটা রাজ্য দেখিয়ে দিয়েছে, এটা শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাঙ্গেল থেকে দেখা, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখা, যে অমুক একটা এতখানি মাটি রয়েছে, এতখানি ভূখণ্ড রয়েছে, এতগুলো মানুষ থাকে, কয়েকটা অফিস বানানোর জন্য আমি একটা রাজ্য বানিয়ে দিলাম। ব্যাপারটা তো এরকম নয়। ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য তৈরি হয়েছে 1956 সালে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, মূলত ভাষার ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে, কৃষ্টির ভিত্তিতে রাজ্যগুলি তৈরি হয়েছে। এবং আমরা যারা বাংলার ভূমি সন্তান, এখানে বিভিন্ন ভাষার মানুষজন আছেন। এখানে আমি শুধু বাঙালির কথা বলছি এমনটা নয়, যারা এখানকার আদিবাসী মানুষজন রয়েছেন, যারা অন্যান্য ভাষাভাষী মানুষজন রয়েছেন, যারা এই বাংলার ভূমি সন্তান, আমাদের
আমাদের একটা আত্মার বন্ধন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটা ভেঙে দেওয়া মানে আমাদের যে একতা, আমাদের যে ঐক্যবদ্ধ যে অবস্থান, সেইটাকে ভেঙে দেওয়া সহজ হবে। এটা শুধুমাত্র কয়েকটা লাইন কেটে দিয়ে একটা রাজ্যকে 3 ভাগে ভেঙে দেওয়া বিষয়টা নয়, এটা বাঙালিকে ভাঙার জায়গা থেকেই তারা দেখছে। এবং বাঙালির যে আত্মা, সেটাকে দখল করবার, বাংলার যারা ভূমি সন্তান তাদের আত্মাকে দখল করবার পরিকল্পনার অংশ বলেই এটাকে আমরা সমস্যাজনক মনে করছি। কারণ আমাদের জীবনযাপন, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, কার্যত আমাদের অস্তিত্বকেই যদি তারা দখল করে নেয়, তাহলে তারপরে 3 ভাগ হলো না 5 ভাগ হলো সেটাতে কিছু যাবে আসবে না। কারণ আমাদের যে নিজস্বতা, সেটা সম্পূর্ণরূপে তখন তারা গিলে নেবে, তারা গ্রাস করে নেবে, এবং সেইটা আমরা হতে দিতে পারি না। মানে দেখুন, তখন আসন সংখ্যার নিরিখে উত্তর, মধ্য এবং পশ্চিম ভারত, শুধুমাত্র উত্তর ভারত ধরলে হবে না, এই 3টি অংশকেই ধরতে হবে। ধরা যাক উত্তরপ্রদেশের এই মুহূর্তে লোকসভা আসন সংখ্যা 80টি, এবং এই বিলটি যদি পাস হয়ে যায় তাহলে সেই আসন সংখ্যা 140 পেরিয়ে যেতে পারে বলে এখনো অবধি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। অর্থাৎ শুধুমাত্র উত্তরপ্রদেশে যদি প্রায় 150-এর কাছাকাছি আসন হয়ে যায়, তাহলে উত্তরপ্রদেশের তুলনায় ধরা যাক পশ্চিমবঙ্গ বা কেরালা বা তামিলনাড়ু, তাদের আসন সংখ্যা তো অনেক কম থাকবে। কিন্তু কর দেব, আমরা সবাই কর দেব, আমাদের কর কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, কোন কোন প্রকল্পে সেগুলি বরাদ্দ হবে, আমাদের যে রাজনৈতিক দাবি দেওয়া, সেইগুলি বলার জায়গাতেই তো আমরা থাকবো না। আমরা হয়তো বলবো, কিন্তু সেটা কেউ শুনবে না। তখন শুধুমাত্র আসন সংখ্যা যাদের বেশি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি ইত্যাদি রাজ্য, সেইখানে সম্মিলিত আসন সংখ্যার জোরে তারা তখন যা খুশি তাই করতে পারে। তখন বিষয়টা শুধুমাত্র এই দলকে ভোট দিলাম না ওই দলকে ভোট দিলাম, এর বিরোধে থাকলাম কি ওর সমর্থনে থাকলাম, এইসব আর থাকবে না। তখন গোটা বিষয়টা দাঁড়িয়ে যাবে যে উত্তর, মধ্য এবং পশ্চিম ভারত মিলিতভাবে, যেটাকে আমরা মূলত গোবলয় বলে থাকি, তারা মিলিতভাবে যেটা ভারতবর্ষের জন্য ঠিক করবে, গোটা ভারতকে সেটাই মেনে চলতে হবে। এটা আমরা মানবো কেন? এরকম এইরকম মেনে চলবার, কার্যত মাথা নত করে মেনে চলবার কোনো দায় বা দায়বদ্ধতা আমাদের থাকার কথা ছিল না। এই ভারতবর্ষ, আমরা বাঙালির রক্তে স্বাধীন হয়েছে। এই ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয়েছে স্বাধীন হওয়ার পর, তাতে এই ধরনের কোনো শর্ত, এই ধরনের কোনো কার্যত দাসত্বের শর্ত কিন্তু সংবিধানে ছিল না। সমানাধিকারের ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং সসম্মানে প্রতিটি রাজ্যের বাসিন্দা যারা, প্রতিটি মানুষ তারা থাকবেন, এটাই আমাদের সংবিধানের মূল ভাবনার জায়গা। সেই জায়গা থেকেই সংবিধানের বিভিন্ন ধারা উপধারা তৈরি করা হয়েছিল। সেটাকে যদি এইভাবে তারা ধ্বংস করে দিয়ে একটি এককেন্দ্রিক, একমাত্রিক রাষ্ট্র বানিয়ে ফেলতে চান, এই আসন সংখ্যার বাড়িয়ে দিয়ে তার অনুপাতটাকে পুরোপুরি বদলে দিয়ে, তাহলে তার বিরোধিতা আমরা শেষ রক্তবিন্দু অবধি করবো।